নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আমরা অনেক কমেন্ট পাচ্ছিলাম যে রুদ্রদা সিরিজের আরও নতুন গল্প চাই। অসংখ্য ধন্যবাদ যে আপনারা রুদ্রদা চরিত্রটিকে এতটা ভালোবাসা দিয়েছেন। সো ফাইনালি আমরা ঠিক করি এই মাসে রুদ্রদার মোট 3টি গল্প পরপর আসবে শুধুমাত্র গল্পের আসরে। তাহলে আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে স্বজন সংহার। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আজ ঘুমটা তাড়াতাড়ি ভাঙায় খুব সকালে একটু ছাদে গিয়েছিলাম। কলকাতা এখন চলছে প্যাচ প্যাচে গরমকাল। দিনে বেলা বাড়ার সাথে সাথেই গরমে শরীর অস্থির হয়ে উঠছে। বাইরে রোদ্দুরের কথা তো ছেড়েই দিলাম। দুপুর 12টার পর রাস্তায় যেন লু বইছে প্রতিদিন। তার জন্য রুদ্রদা বলে, এই গরমকালটা ভোরবেলায় ছাদে এসে খোলা আকাশের নিচে উপভোগ করবি, কারণ সকালের বাতাসের মধ্যে বিরাজ করে অদ্ভুত ধরনের একটা শান্ত স্নিগ্ধতা। আর এই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগার সাথে সাথে মনকে শান্ত করতেও অনেক সাহায্য করে। এখন প্রায় 6টা বাজে। আমি জানি রুদ্রদা ঘুম থেকে উঠেছে ভোর 5টায়। ছাদের দরজা সরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল রুদ্রদা তখন পদ্মাসনে বসে চোখ বন্ধ করে মেডিটেশন করছে। বুঝলাম এতক্ষণে ওর যোগ ব্যায়াম সেরে নেওয়া হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়েই একটু পায়চারি করে নিলাম। রুদ্রদার কথা 100 ভাগ সত্য। ছাদের শীতল হাওয়ায় শরীর মন যেন জুড়িয়ে গেল। কে বলবে আর একটু বেলা বাড়ার সাথে সাথেই সূর্য মামা নিজের তেজ দিয়ে চারিদিক ঝলসে দিতে শুরু করবেন? সে যাই হোক, একটু পরে রুদ্রদা আর আমি ছাদ থেকে নেমে এসে বসার ঘরে বসলাম। রুদ্রদা এবার হাত ছাড়ল। রামুদা, চা দাও। তারপর খবরের কাগজটা একটু আধটু উল্টে পাল্টে দেখছিল। আমার ততক্ষণে বিস্কুটের বয়ামের 4টে বিস্কুট ধ্বংস করা হয়ে গেছে। ও, আগেই বলে রাখি, অবন্তিদি আর মামা মামি কয়েকদিন হলো বাড়িতে নেই। মামার এক বন্ধুর মেয়ের বিয়ে। আমার ও রুদ্রদার যাওয়ার কথা ছিল, কিন্তু পরেও মানা করে দেয়। শেষে অগত্যা আর কিছু বলিনি, কারণ আমি জানি রুদ্রদা বাড়িতে থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দারুণ জটিল রহস্যের কেস আসবেই। আর কেন জানি না আমার মন বলছে খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে। রুদ্রদা খবরের কাগজটা উল্টে পাল্টে দেখে পাশে ভাঁজ করে রাখতে রাখতে বলল, ধুস, কিছু ভালো খবর নেই। ওই একঘেয়ে খবর, কোন নেতা কোথায় গেল আর কোন ফিল্ম স্টার কবে নতুন ছবির শুটিং শুরু করবে এই নিয়ে ভরিয়েছে। একটা খুনের খবরও নেই অবধি। আমি একটু হেসে বললাম, তাহলে তুমি বলতে চাইছো তিলোত্তমার গুণধর চোরখুনিরা সব সন্ন্যাস নিয়ে নিল নাকি? রুদ্রদা মুখটা একটু গম্ভীর করে বলল, তাহলে যে আমাদের মতো গোয়েন্দাদের বাড়িতে আর ভাতের হাঁড়ি চড়বে না যে? আমি জানি রুদ্রদা একটা ভালো কেস সলভ করলে যে পরিমাণ পারিশ্রমিক পায় তা দিয়ে ওর শুয়ে বসে পুরো মাস চলে যায়। তাই হয়তো ওর ফাঁকা সময় বাড়িতে বসে দেশ বিদেশের নানান রকম বই পড়ার অভ্যাস হয়েছে আজকাল। রুদ্রদা কিছু একটা হয়তো বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় বাইরে একটা ভারী জিপের শব্দ শুনতে পেলাম। রুদ্রদা নিচু গলায় বলল, শান্তনুবাবু, এত সকাল সকাল? তার মানে কোনো গন্ডগোল হয়েছে মন বলছে। কিছুক্ষণের মধ্যে হন্তদন্ত হয়ে শান্তনুবাবু প্রবেশ করলেন আমাদের বসার ঘরে। উনি এমনিতে একটু মোটা ধাতের, তবে আজ যেন একটু বেশি হাঁপাচ্ছেন। রুদ্রদা ওকে বসতে বলে বলল, চা খাবেন তো? শান্তনুবাবু এখন তাও একটু শান্ত হয়েছেন। আর চা? সকাল সকাল ঘুম থেকে এত তাড়াতাড়ি এমনি ওঠার আমার অভ্যেস নেই, তার উপর এত বড় কাণ্ড। এখন চা খাওয়ার সময় নেই, তুমি বরং রামুকে এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো। আর রুদ্র, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে এক্ষুনি। রুদ্রদা ওকে দেখে একটু ভালো করে লক্ষ্য করে বলল, আপনারা যা উত্তেজনা দেখছি, আর কানের পাশে এখনো দাড়ি কাটার ফোম লেগে আছে দেখে বুঝতে পারছি কোনো গুরুতর ব্যাপার, তাই তো? হুনটুন নাকি?
শান্তনুবাবু অবাক হবেন না কানের পাশ থেকে দাড়ি কামাবার ফোমটা মুছবেন, হয়তো সেটা ঠিক করতে না পেরে হাতটা কানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মানে হয়েছে কি, সকাল সকাল 6টা বাজতে না বাজতেই থানা থেকে ফোন, নাকি প্রখ্যাত ধনী ব্যবসায়ী আদিত্য নারায়ণ রায় খুন হয়েছেন তার বাড়িতে। আর তখন আমি সবে দাড়িটা কামাচ্ছি। আর কি দেরি করা চলে, দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছাই মার্ডার স্পটে। কিন্তু পৌঁছে দেখি খটোমটো সব ব্যাপার। তাই ভাবলাম তোমাকে একবার ডেকে নিয়ে যাই। সে ভালোই করেছেন, আমার হাতেও তেমন একটা কাজ নেই এখন। আমি আর রনি তৈরি হয়ে নিচ্ছি, চলুন। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। আমরা যখন শান্তনু বাবুর জিপে উঠছি তখন আকাশের অবস্থা তেমন ভালো নয়। এই অল্প সময়ের মধ্যেই আকাশ কালো হয়ে ভালো মতো মেঘ জমেছে। আমরা উঠে পড়তেই জিপ স্টার্ট দিল। সকাল দিক হওয়ায় রাস্তায় তেমন একটা ট্রাফিক নেই। রুদ্রদা এবার ওর পকেট থেকে একটা সিগারেট বার করে ওটা জ্বালিয়ে একটা টান দিল। তারপর গাড়ির জানালা দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, শান্তনুবাবু, এই আদিত্য নারায়ণের ব্যাপারে একটু বলুন তো। আপনি এই কেসে আছেন যখন, তবে আপনার থেকে কেসের ডিটেলসটা শুনে নেওয়া যাক। শান্তনুবাবু একটু অন্যমনস্ক ছিলেন। রুদ্রদার কথায় প্রথমে একটু হকচকিয়ে গেলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি বেশি ডিটেলস জানি না, ডিপার্টমেন্ট থেকে যতটা জানানো হয়েছে ওটাই বলছি। যিনি খুন হয়েছেন তারই নাম আদিত্য নারায়ণ রায়। শোনা যায় তার বাপের নাকি পারফিউমের ব্যবসা ছিল, তারপরেই উনি সেই ব্যবসার হাল ধরেন। আদিত্য নারায়ণের সময় ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, অগাধ টাকা কড়িও হয়। তারপর কলকাতার মতো শহরে 3-3টে বড় বাড়ি, স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ কয়েক কোটিরও ওপরে। তা ভালো কথা, বউ বাচ্চা? শান্তনুবাবু এবার মুখে একটা হাসি হাসি ভাব এনে বললেন, স্ত্রী নীলিমা দেবী মারা গেছেন প্রায় 7 বছর হলো। ছেলে আছে একটাই, তবে শোনা যাচ্ছে বাপের সাথে ছেলের তেমন একটা মধুর সম্পর্ক নয়। রুদ্রদা এবার মাথাটা ওটার দিকে ঘুরিয়ে বলল, সেটার কোনো বিশেষ কারণ? একটিমাত্র ছেলে সব সম্পত্তির মালিক যখন সেই হবে, তবে মধুটা খেয়ে গেল কে? মানে তুমি ঠিকই ধরেছ। স্ত্রীর মৃত্যুর পর প্রায় 4 বছর তিনি বিপত্নিক ছিলেন। তারপর মন টানে অন্যদিকে। টাকা থাকলে যা হয় আর কি, বাইজি পাড়া থেকে মেয়ে মানুষের আনাগোনা লেগে থাকতো বাড়িতে। তারপরেই 3 বছর আগে হঠাৎ করেই বাড়িতে একটা অপরূপা সুন্দরী বাইজি মেয়েকে বিয়ে করে আনেন। আদিত্য নারায়ণের নিজের বয়স 55 হলে কি হবে, দ্বিতীয় পক্ষ বাঁচাতে তিনি একটুও ভুল করেননি। কারণ সেই মেয়ের বয়স প্রায় 23-24-এর কাছাকাছি। নাম সুনয়না। আর আদিত্য নারায়ণের বখাটে ছেলে সেই বিয়েটাকে সঠিক নজরে দেখেনি। এমনিতেই সেই ছেলের টাকা নয়-ছয় করার অভ্যাস। তার ওপর আগের বছর আদিত্য নারায়ণ সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সেই নষ্ট মেয়েটিকে লিখে দেওয়ার জন্য সে আরো বাপের ওপর রেগে যায়। উইল করে আদিত্য নারায়ণ লিখে গিয়েছেন ওর মৃত্যুর পর 3টি বাড়ির 2টো ওর ছেলে পাবে, আর এই বাড়িটা পাবে সুনয়না। তার স্ত্রী ভাবত সুনয়না পাবে 5 কোটি টাকা। রুদ্রদা বলল, তা আপনারা এটা জানতে পেরেছেন যে কাল খুনের রাতে এই মহিলা কোথায় ছিলেন? বিয়ে 3 বছর হয়েছে যখন, আর আগের চরিত্রের কিছু দোষ থাকলে খুন করাটা তার জন্য কোনো ব্যাপার না। কি বলেন, তাই না শান্তনুবাবু? সেটা বলা যায় না, কারণ পুলিশ নিজের মতো কথা বলে জানতে পেরেছে কাল রাতে সুনয়না বাড়িতে ছিল না। খুনের সময় মানে কাল সুনয়না একটি পার্টিতে ছিল পুরো রাত, বাড়ি ফেরেনি। রুদ্রদা এবার বাইরের দিক থেকে চোখ না সরিয়েই বলল, তা আপনাদের ডাক্তার কি জানিয়েছে রিপোর্টে? কাল রাতে যখন খুনটা হয় কে কে তখন বাড়িতে ছিল? খুনের সময়টা সঠিক না জানলেও
যতটা অনুমান করা যাচ্ছে ওই ধরো রাত 3টের কাছাকাছি। আর কাল রাতে খুনের সময় বাড়িতে উপস্থিত ছিলেন বাড়ির বিশ্বস্ত চাকর বয়স্ক রজনী কাকা, বয়স ওই 60-এর ওপর। একজন রান্নার মহিলাও থাকেন, আর বাড়ির গেটের দারোয়ান আর বাগান সাজানোর একজন মালি। কিছুক্ষণের মধ্যেই জিপ আমাদের পৌঁছে দিল উত্তর কলকাতার পেল্লাই ধরনের একটা বড় বাড়ির সামনে। বাড়ির বাইরে এখনো 2টি পুলিশ জিপ ও 2টো বড় ধরনের গাড়ি দাঁড়িয়ে। কলকাতা শহরে এরকম ফাঁকা আর নিরিবিলি জায়গা খুব কমই আছে। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, আদিত্য নারায়ণ বাবুর এলেম ছিল। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘর ঠাসা। দেখে বোঝাই যাচ্ছে এগুলো শখের জন্য ঘর সাজাতে ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে রুদ্রদা বলল, টাকা যে ওরে তা আজ এইসব আসবাবপত্র দেখে ঠাহর করতে পারছি। চলুন মার্ডার স্পটটা একবার দেখে আসি। আমরা এগিয়ে গেলাম দোতলার বড় ডাইনিং পেরিয়ে পিছনের বেডরুমের দিকে। ঘরটা এখন বলা যায় মানুষের মেলা, কারণ এদিকে ওদিকে ইতস্তত ছড়িয়ে আছে পুলিশের লোক। সাথে ডাইনিংয়ে সোফায় একজন বছর 30-এর যুবককে বসে থাকতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে অনেকখানি ভেঙে পড়েছেন তিনি। তাও আমাদের দেখে তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমি প্রভাস নারায়ণ, আদিত্য নারায়ণের পুত্র। তবে আপনারাও কি পুলিশের লোক? শান্তনুবাবু এগিয়ে গিয়ে বললেন, ইনি হলেন স্বনামধন্য প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার রুদ্রশঙ্কর রায়। আর আমাদের মনে হয় তোমার বাবার মৃত্যুর কেসটা এতটা কঠিন, উনি আমাদের সাথে কাজ করলে আরো তাড়াতাড়ি আমরা খুনিকে ধরতে পারবো। তা আপনারা যা ইচ্ছা করতেই পারেন, যেটা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি বলার। আপনারা নিজেদের মতন কাজ করুন, কোনো অসুবিধা হলে জানাবেন। আর এই বাড়ির মালকিন তো আছেনি, বিনা পয়সায় বাড়ি আর বাবার আয় করা 5 কোটি টাকা যখন পাচ্ছেন, আপনাদের কোনো কিছুতেই অসুবিধা এই বাড়িতে আশা করি হবে না। শুধু একটাই চিন্তা, সে যেন কোনোভাবে এই খুনের সাথে জড়িত না থাকে। তবে কিন্তু আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। রুদ্রদা এবার দেখলাম সোজাসুজি ওনার দিকে হাত বাড়িয়ে বলল, তা আপনি সুনয়না দেবীকে সন্দেহ করছেন বোঝা যাচ্ছে, তার কি কোনো কারণ আছে? কি বললেন রুদ্রবাবু? দেবী? কি বলছেন কি আপনি মশাই? কথাটা বলেই যেন হাসিতে ফেটে পড়লেন তিনি। কাল যে ওনার পিতৃবিয়োগ হয়েছে তিনি যেন তা বেমালুম ভুলেই গেছেন। রুদ্রবাবু, কাগজে কালি লাগলে সেটা তো আর কোনোদিন ওঠে না, সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না আশা করি। চলুন, আপনারা হয়তো সেই দেবীর সাথেও কথা বলবেন, দেখুন কি হয়। আমরা এবার উঠে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে যেখানে আসল খুনটা হয়েছে। ঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল একজন অতি কম বয়সী মহিলা, যার রূপের যেন তুলনা করলে বিশেষণ কম পড়ে যাবে। এতটা অপরূপা সুন্দরী মহিলা আমি খুব একটা দেখিনি। একবার দেখলে যেন চোখ সরানো দায় হয়ে পড়ে। আমি বুঝলাম ইনি আদিত্য নারায়ণের 3 বছর আগের বিবাহিতা স্ত্রী। স্বামীর মৃত্যুতে যে খুব একটা ভেঙে পড়েছেন তা আমার মনে হলো না। চোখের 2 পাশে জল ততক্ষণে শুকিয়ে গেছে। মহিলার দুধে আলতা গালগুলোতে তখন লালচে ছোপ পড়েছে। আর সেই মহিলার পাশে তাকে সান্ত্বনা দেবার জন্য দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক। আর ঘরে 3 জন পুলিশ আছেন যারা নিজেদের তদন্তের খুঁটিনাটি কাজ দেখে চলেছেন। পুরো কাঠের পালঙ্কের আশেপাশের জায়গাটা একটা সাদা রঙের দাগ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমি জানি এটাকে ডেথ স্পট বলে রুদ্রদা বলেছিল। এর মানে এখানে খুন হয়েছে, আর এই জায়গায় প্রবেশ বা কোনো জিনিস ধরা ছোঁয়ার জন্য
পুলিশের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এবার আমার চোখ গেল বিছানার দিকে। মখমলে সাদা চাদরের বিছানা তখন ভেসে যাচ্ছে জমে থাকা লালচে রক্তের দাগে। একজন মাঝবয়সী লোক যেন এখনো চিরনিদ্রায় শায়িত আছেন সেখানে। চোখ তখনও বন্ধ। মৃত্যু যন্ত্রণার ছাপ যেন তাকে স্পর্শ করতে পারেনি। গলার যে জায়গাটা কাটা হয়েছে দেখেই বোঝা যায় অত্যন্ত সুপক্ব হাতে খুনটা হয়েছে। মুখে কোনো রকম আতঙ্কের ছাপ নেই, তাই স্পষ্ট বলা যায় রাতের বেলা ঘুমের মধ্যেই হয়েছে খুনখানি। রুদ্রদা দেখলাম এবার এগিয়ে গেল বডিটার কাছে। প্রায় 5 মিনিট ধরে এদিক ওদিক ভালো করে লক্ষ্য করলো সেটা। তারপর এগিয়ে গেল বিছানার ডান পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক বছর 30-এর লোকের দিকে। তারপর তার উদ্দেশ্যে বলল, তা ডক্টর অধিকারী কি বুঝতে পারছেন আপনি? খুনটা তাও রাত কটার দিকে হয়ে থাকতে পারে? লোকটা একটু অন্যমনস্ক ছিল। রুদ্রদার কথায় অবাক হয়ে বলল, আপনি আমার নাম? ও কিছুই না, আপনার জামার পকেটের ওপর ব্যাসে এখনো নামটা জল করছে, একটু চোখ থাকলেই দেখতে পাওয়া যায়। তা আপনি ডক্টর শুভেন্দু অধিকারী, তাই তো? আর এই বাড়ির ফ্যামিলি ডক্টরও আপনি, আশা করি? হ্যাঁ, আমি এই শেষ কয়েক বছর আদিত্যনারায়ণের হার্টের চিকিৎসা করেছি। ওনার হার্ট খুব দুর্বল ছিল, আমি ওনাকে দেখছিলাম। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। আর আপনি বলতে পারেন সপ্তাহে প্রায় 3-4 দিন ওনাকে দেখতে আমায় আসতেই হতো এই বাড়িতে। রুদ্রদা এবার মহিলার দিকে ঘুরে বলল, মেসেজ শোনা না, আমি জানি আপনি এখন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় কারো মন মানসিক অবস্থা ভালো থাকে না। তবে আমাদের সাহায্য করলেই আমরা যত তাড়াতাড়ি হোক আপনার স্বামীর আততায়ী কে সেটা ধরতে পারবো। মহিলা চুপ ছিলেন। এবার তিনি চোখ তুলে রুদ্রদার দিকে তাকিয়ে বললেন, দেখুন, আমার শরীরটা এমনিতেই ভালো না। কাল রাতে একটা পার্টিতে ছিলাম, ঘুম হয়নি। তারপর সকাল সকাল এসে দেখি সবটাই শেষ হয়ে গেছে। কি জানবার আছে আমাকে বলুন? তবে আমি যে খুব বেশি সাহায্য করতে পারবো তা কিন্তু মনে হয় না, কারণ খুনের সময় আমি তো আর উপস্থিত ছিলাম না। এরই মধ্যে শান্তনুবাবু বললেন, রুদ্র, তোমার দেখা হয়ে গেছে তো? বডিটা এবার পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করি। কাল রাতের বডি, আরও বেলা হলে কিন্তু গন্ধ বেরোবে। হ্যাঁ শান্তনুবাবু, আপনি সেটাই করুন। তবে আমি বাড়িতে উপস্থিত সবার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আর ডাক্তার ও সুনয়না দেবীও আছেন তাদের মধ্যে। সবাইকে বসার ঘরে গিয়ে বসান, আমি একজন একজন করে ডেকে নেব। রুদ্রদার কথা শেষ হয়নি, তার মধ্যে একজন কনস্টেবল এসে জানায়, স্যার ছাদে আসুন একবার। আমরা ওই কনস্টেবলের সাথে সাথে সিঁড়ি বেয়ে ছাদে এলাম। কনস্টেবল বলল, দেখুন স্যার, ভালো করে দেখুন। আমি যখন এই জায়গাটা পরীক্ষা করতে আসি দেখতে পাই ছাদের দরজার ছিটকিনিটা খোলা, অর্থাৎ রাতেও এই দরজাটা খোলা ছিল। আর খুনিও হয়তো এখান দিয়েই সহজে ঘরে প্রবেশ করেছিল। রুদ্রদা দরজাটা ছেড়ে এবার সোজাসুজি এগিয়ে গেল ছাদটার দিকে। পুরো ছাদটাই ভালো করে পর্যবেক্ষণ করে একটা জায়গায় দেখলাম থেমে গেল, আর এবার নিচু হয়ে জায়গাটা খুব ভালো করে দেখতে লাগলো। আমরা এগিয়ে যেতেই রুদ্রদার মুখে হাসি দেখতে পেলাম। সে বলল, দেখুন শান্তনুবাবু, খুনি এই জায়গাটা দিয়েই ছাদে উঠেছিল আর খুন করে এইখান দিয়েই নেমে ফিরে যায়। এখনো খুনির হাতে রক্তের দাগ এখানে লেগে আছে। এ খুনির হাত কাঁচা দেখেই বোঝা যাচ্ছে, তাই বলা যায় না যে সুপক্ক কাউকে দিয়ে খুন করানো হয়েছে। কারণ একটা ভালো খুনি কিছুতেই এরকম ক্লু ছেড়ে যাবে না। বাড়ির কার্নিশ বেয়ে ও পাইপটা দিয়ে ছাদে ওঠা সহজ কাজ। সুতরাং বলা যায় বাড়ির কেউ এই ছাদের দরজাটা খুলে রেখেছিল, যাতে খুনি বাবাজির আসতে কোনো অসুবিধা না হয়। শান্তনুবাবু এবার চোখ বড় বড় করে বললেন, তার মানে রুদ্র, তুমি বলতে চাইছো বাড়ির কেউ? শান্তনুবাবু, আপনি ঠিক ধরেছেন, প্রমাণ তো তাই বলছে। তবে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা নিচে গিয়ে বাড়ির কাউকে বলবেন না। আগে সবাইকে জেরা করে দেখি কার মনে কি আছে। আমরা ছাদ ছেড়ে এবার নিচে নেমে এসে বসবার ঘরে বসলাম। রুদ্রদা বলল, একজন একজন করে বাড়ির সবাইকে পাঠিয়ে দিন শান্তনুবাবু, আমার কিছু প্রশ্ন করার আছে। রুদ্রদা এবার আরাম কেদারায় বসে পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিল।
তারপর ধোঁয়া ছেড়ে দিল বাতাসে। এরই মধ্যে দেখি পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলো একজন মাঝবয়সী মহিলা। আমি বুঝলাম ইনি এই বাড়িতে রান্নাবান্নার কাজ করেন। রুদ্রদা ওনাকে একটা চেয়ার দেখিয়ে দিল, তারপর বসতে বলল। মহিলার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে। মুখের অবস্থা কাঁচুমাচু, যে কোনো সময় কেঁদে ফেলবেন। রুদ্রদা ওনার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কতদিন কাজ করছেন? আর কাল রাতে আদিত্যবাবু অর্থাৎ আপনার মনিবের মধ্যে কি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন? মহিলা সেই রকমই কাঁচুমাচু মুখ করে বলল, ও আমি এখানে কাম করতেছি তা ওই 5 বছরেরও ওপর হইব। বাবু কি খাইবেন, মেম সাহেবের আসার পর তেনারা সবকিছু রান্নার দায়িত্ব সব তো আমার উপরেই ছিল, তাই না? রুদ্রদা বলল, তা আপনাদের মেম কোনো রান্না জানেন না বলছেন? রান্না ঘরেও ঢোকেন না? ও মা, কি যে কয়েন আপনি! তারা বড় লোক মানুষ, তাদেরকে আমাকে মতো হাতা খুন্তি নাড়লে চলে? রান্নার দিকটা আমি সামলাতুম। তবে বাবু রাতের বেলা ওষুধ খাওয়ার আগে শুধুমাত্র গরম দুধ খেতেন, আর ম্যাম ওই গরম দুধ নিয়ে যেতেন ওনার জন্য। আচ্ছা, বুঝলাম। তা তোমার মনিব কি দুধ রোজ খেতেন? আর কাল রাতেও কি সেই দুধ পান করেছিলেন? আগে খেতেন না, তবে 3-4 মাস হইল ডাক্তারবাবু ওনারে কইছেন যে শরীরে শক্তি দরকার, তাই রোজ গরম গরম দুধ খেতে। আর কাল রাতে মেম বাইরে বেরোনোর আগেও বাবুকে দুধ দিয়ে গিয়েছিল, কারণ দুধটা তো আমি গরম করে মেমকে দিয়েছিলাম। মহিলার কথাটা শোনা মাত্র রুদ্রদা কিছু একটা ভাবছিল। তার মাঝে তিনি বললেন, আচ্ছা, কইতেছিলাম কি, আমার কি হয়ে গেছে? আমি কি তাহলে এখন একটু আইতে পারি? হ্যাঁ, এখনকার মতন আসতে পারেন, তবে যখন তখন দরকার পড়লে আবার ডেকে নেওয়া হবে। আর হ্যাঁ, তদন্ত চলাকালীন এ বাড়ির কেউই দূরে কোথাও চলে যেতে পারবেন না। আপনাদের দারোয়ান আর বাগানের মালিককে একসাথে পাঠিয়ে দিন, আমি কথা বলবো। মালি ও দারোয়ানের সাথে কথা বলে তেমন একটা কিছু সুবিধা হলো না, কারণ দুইজনই বলল কাল বিকালের পর কেউ এই বাড়িতে আসেনি। শুধুমাত্র রাত 8টা নাগাদ সুনয়না দেবী গাড়ি করে পার্টির জন্য বেরিয়ে যায়। আর খুনি যে গেট দিয়ে প্রবেশ করেনি সেটা স্পষ্ট, কারণ মালি বলল বাগানের পাঁচিল সহজে টপকে বাড়িতে প্রবেশ করা যায়। রুদ্রদা আর ওদের বিরক্ত করেনি। দুইজনকে নিরীহ বলে মনে হওয়ায় তাড়াতাড়ি ওদের ছেড়ে দিল। তারপর বলল ডাক্তারকে পাঠিয়ে দিতে। ডাক্তারবাবু আসার সাথে সাথেই রুদ্রদা চেয়ারটা দেখিয়ে দিয়ে ওনাকে বসতে বলল। তা শুভেন্দুবাবু, আপনি আদিত্যনারায়ণের হার্টের চিকিৎসার সাথে যুক্ত, তাও কত বছর হলো? বেশি না, ওই 3 বছর হবে। তবে উনি খুবই প্যানিক করতেন, তাই সপ্তাহে 1-2 বার আসতেই হতো। তবে ওনার মতো মানুষকে যে কে খুন করবে সেটা তো বুঝলাম না। টাকার জন্য বা শত্রুতার জন্য করলে সেটা কে আমাদের কারো জানার প্রশ্ন না। আর ব্যবসায়ী মানুষদের শত্রু থাকাটাও অস্বাভাবিক নয়। আর খুনি যদি বাড়ির কেউ হয় ধরুন। শুভেন্দুবাবু, আপনি কার দিকে ঠিক ইঙ্গিতটা করছেন আমি ধরতে পারছি, তবে তার উপর সন্দেহটা করবার উপযুক্ত কারণ কি আছে? কেন থাকবে না বলুন? ও ছেলে যে বাপকে একদম দেখতে পারে না। কতবার তো আমারই চোখের সামনে ওদের মধ্যে কথা কাটাকাটি লেগেই যেত। ছেলের কাছে অগাধ টাকা থাকলেও বাপের পুরো সম্পত্তি হাতানোর জন্য সে খুন করতে পারে না বই কি। আচ্ছা, বুঝলাম। তা আপনার তো তাহলে এই বাড়িতে এখন আসা বন্ধ। যার অসুখ সেই তো এখন নেই। ভদ্রলোক এবার একটু হেসে বললেন, আগে। তবে আমি এখন ঠিক করেছি একটা নিজস্ব প্রাইভেট নার্সিংহোম খুলে সেইখানে চিকিৎসা শুরু করব। এখন কলকাতা শহরে ছোটখাটো ওই রকম কত না প্রাইভেট নার্সিংহোম গজে উঠেছে। রুদ্রদার মাথায় এবার ভ্রুকুটি দেখতে পেলাম। ও বলল, সে তো অনেক টাকার ব্যাপার ডক্টর অধিকারী। হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করেই বলতে পারেন। গ্রামে বাবার প্রচুর জমি জমা ছিল। বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে ওইগুলো বেচে দিলাম। হাতে টাকাও পেয়েছি কিছু, সেটা দিয়েই আর কি। আচ্ছা ডক্টর অধিকারী, এখনের মতন আপনার ছুটি। তবে কি জানেন, আমার না মাঝে মাঝে একটা বুকের ব্যথা হয়। আপনার ওখানে যাব না একবার দেখাতে, কেমন? ডক্টর অধিকারী পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে রুদ্রদার হাতে দিয়ে বললেন, এনি টাইম কল মি, আই এম হিয়ার ফর ইউ মিস্টার রুদ্র। লোকটা এবার চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল। আমি রুদ্রদার দিকে হাসি মুখে বললাম, তা বুকে ব্যথাটা কবে এবার বাড়বে বলে মনে হচ্ছে তোমার রুদ্রদা? ডক্টর বাবুর চেম্বারে একবার যেতে হবে বলে মনে হচ্ছে আমার।
রুদ্রদা হেসে বলল, চেম্বারে নয় গর্দব, সোজা ডাক্তারের বাড়ি যেতে হবে। দেখলি না বলে গেল, এনি টাইম সেটা সদ্ব্যবহার করতেই হয়। আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এমন সময় বাইরে একটা মিষ্টি মহিলা কণ্ঠ শুনতে পেলাম। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি রুদ্রবাবু? রুদ্রদা দাঁড়িয়ে বলল, আসুন আসুন সুনয়না দেবী, আপনার বাড়িতে আপনাকেই অনুমতি নিয়ে প্রবেশ করতে হচ্ছে, কি আর বলি বলুন তো। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, যা জিজ্ঞেস করার একটু প্লিজ তাড়াতাড়ি করুন না। তা আমি শুনলাম আপনি রোজ রাতে শোয়ার আগে আদিত্যবাবুর জন্য নিজে দুধ গরম করে নিয়ে যেতেন, কিন্তু কাল শুধু শুনলাম দুধটা গরম রান্নার লোক করলেও দিতে আপনি গিয়েছিলেন, সেটার কারণ জানতে পারি? এটা অবান্তর প্রশ্ন রুদ্রবাবু। একটা মেয়ে মানুষের পার্টিতে যাওয়ার আগে তৈরি হয়ে নিশ্চয়ই হেসলে দুধ গরম করতে যাবে না? দুধটা গরম করে আনলেও দিতে আমিই যাই। আচ্ছা, সেটা বুঝতে পারলাম, তবে আপনি কোন পার্টিতে গিয়েছিলেন সেটা জানার আমার অত্যন্ত দরকারি। মহিলা একটু মুখটা গম্ভীর করে বলল, মিডনাইট রাইটার্স ক্লাব। আমার রাতে বান্ধবীদের সাথে নাইট ক্লাবে যাওয়ার অভ্যেস আছে, কাল ওখানেই গিয়েছিলাম। তা আদিত্যবাবু এটা সব জানতেন? না জানারই বা কি আছে, ওনার সাথে বিয়ের আগেই আমার কথা হয়েছিল আমার সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, আর উনি এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করেননি। আর কি জানেন তো রুদ্রবাবু, আমার উপর জোর খাটানো এতটাও সহজ নয়। রুদ্রদা এবার গম্ভীর হয়ে বলল, খুনের ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন? সুনয়না দেবী একটু ভেবেচিন্তে বললেন, সেরকম কাউকে তো আর আমার জানা নেই, তবে বনবিহারী দত্ত নামের এক ব্যবসায়ী ওনার থেকে প্রচুর টাকা ধার নিয়েছিলেন ব্যবসার জন্য। পরে জানতে পারি লোকটা ব্যবসায় দেউলিয়া হয়ে গেছে। লোকটাকে উনি টাকা ফেরত দিতে বলায় বনবিহারী বাবু সোজাসুজি না করে দেন, তবে ওর একটা বাড়ি আছে, সেটাই আমার স্বামী টাকার বদলে নেবেন বলেছিলেন। তার যদি ক্ষোভ থাকে আর টাকা যাতে শোধ দিতে না হয় তার জন্য সে সহজেই ওকে খুন করতে পারে। রুদ্রদা বলল, আই সি। আশা করি আপনার সব প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে। আমি তাহলে এখন আসি, আই এম রিয়েলি সো টায়ার্ড নাও। রুদ্রদা বলল, লাস্ট কোশ্চেন, শুনলাম আদিত্যনারায়ণের উইল অনুযায়ী আপনি তো এখন এই বাড়ির ও 5 কোটি টাকার মালিক, তবে আদিত্যনারায়ণের ছেলের সঙ্গে আপনার কোনো? মহিলার দেখলাম এবার সাদা ফর্সা গালগুলো রাগে লাল হয়ে উঠেছে। দেখুন মিস্টার রুদ্র, আমি স্ত্রী হিসেবে যেটা পাওয়ার সেটা আদিত্যবাবুই দিয়ে গেছেন, আর কে কি পেল তা নিয়ে সত্যিই আমার মাথা ব্যথা নেই। নমস্কার। মহিলা উঠে হন হন করে বেরিয়ে গেল। আমরা এবার উঠে পড়লাম। রুদ্রদা বাইরে শান্তনু বাবুর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার এখন দুটো কাজ। প্রথম, বনবিহারী দত্ত নামক একটি লোক যে আদিত্যনারায়ণের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তার বাড়ির ঠিকানা খুঁজে বার করুন। দ্বিতীয়, আদিত্যনারায়ণের ছেলের সাথে আবার দেখা করাটা আমার অত্যন্ত প্রয়োজনীয়, তাই বিকেলের আগেই ওকে কল করে ওর বাড়িতেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমি যাব। এইটুকু বলে রুদ্রদা আর আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। 3টে পুলিশ জিপ দাঁড়িয়েছিল। রুদ্রদাকে দেখে একটা এগিয়ে এলো। রাস্তায় রুদ্রদা কোনো কথা বলল না, ও এখন মৌন ব্রত অবলম্বন করেছে। আমি একবার জিজ্ঞেস করলাম, তুমি কি ডাক্তারকে সন্দেহ করো? আমার তো লোকটাকে বিশাল নিরীহ গোছের বলেই মনে হলো। সে খালি হাসি মুখে বলল, লোকটা গভীর জলের মাছ, কথা শুনে মনে হলো, তবে তদন্ত শেষ না হওয়া অবধি সন্দেহ তালিকা থেকে কেউ বাদ পড়বে না। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টার বেশি বেজে গিয়েছিল, তাই আর দেরি না করে স্নান টান সেরে খেয়ে দিয়ে নিলাম। দুপুরে রুদ্রদা দেখলাম খাবার টেবিলে স্পিকটি নট। ওকে এখন ঘাটিয়ে লাভ নেই। তেমন একটা কঠিন কেস হলে রুদ্রদার মাথার মধ্যে তখন কি যে চলে কেউ জানে না। আজ দুপুরে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়েছিল, তাই বিছানায় পড়ার সাথে সাথেই চোখটা কেমন করে যেন লেগে এলো। ঘুম যখন ভাঙল তখন বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বিকালের দিকে শান্তনু বাবু নাকি ফোন করে বনবিহারী দত্তের বাড়ির ঠিকানা দেয়, তাই ও তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছে। আমার মনটা একটু আধটু খারাপ হয়ে গেল। ভালো কেস হলে সেটার কোনো ব্যাপারে অনুপস্থিত থাকা আমার ভালো লাগে না। ওর ঘরে গিয়ে দেখলাম খাটের উপর ওর কালো ডায়েরিটা পড়ে আছে।
আমি জানি এটা রুদ্রদার পার্সোনাল ডায়েরি। রহস্যের সমাধান করতে আর কিছু কিছু সংকেত লিখতে এটা ও ব্যবহার করে। সেটাই তুলে নিয়ে দেখতে লাগলাম। সেখানে একটা সাদা পাতায় স্পষ্টভাবে লেখা আছে কিছু প্রশ্ন, যেমন 1. আদিত্য নারায়ণের মার্ডারটা কি প্রি প্ল্যান্ড? 2. রাতের বেলা ছাদের দরজা খুলে রাখল কে? 3. কেন সুনয়না দেবী সেই দিনই দুধ গরম না করে শুধু সেটা দিতে গিয়েছিলেন? 4. ডক্টর অধিকারী লোকটা প্রভাস নারায়ণকে পছন্দ করে না কেন? 5. অ্যালপ্রাজোলাম। 6. শার্প কাট। 7. বনবিহারী বাবু খুন করলেও বা করালেও তার সম্ভাবনা কতটা? প্রশ্নগুলো দেখে মনে হলো এখানে অ্যালপ্রাজোলাম বলা হয়েছে কেন? আমি তো জানতাম এটা এক ধরনের ঘুমের ওষুধ। তার মানে কি আদিত্য নারায়ণকে আগে থেকেই ঘুম পাড়ানো হয়েছিল? আর শার্প কাট ওটা আবার কি? ইত্যাদি ভেবেও কিছুই কিনারা করতে পারলাম না। তাই ঠিক করলাম রুদ্রদা এলে ওকে জিজ্ঞাসা করা যাবে, আর বনবিহারী লোকটা যে কেমন তাও বুঝতে পারা যাবে। রুদ্রদা যখন ফিরল তখন রাত প্রায় 8টা বেজে গেছে। ও নিজের ঘরে আসতেই আমি ওকে বললাম, তুমি তো ভালোই আছো রুদ্রদা, কেসটা এখন জমে উঠেছে আর সঙ্গে সঙ্গে তুমি একা কাজ শুরু করে দিয়েছো। আমি দেখলাম দুপুরে তুই ঘুমাচ্ছিল নি, তাই আর তোকে ডাকলাম না। ওইসব ছাড়ো, বনবিহারী বাবুকে দেখে কি বুঝতে পারলে? রুদ্রদা একটা হাফ ছেড়ে বলল, যা বুঝলাম লোকটার অবস্থা এমনিতেই ভালো নয়, কারণ প্রায় 10-12 দিন হলো ভদ্রলোক পা ভেঙে প্লাস্টার করে বাড়িতে পড়ে আছেন, আর টাকা দিয়ে খুন করবেন সেই অবস্থা এখন ওনার নেই। ভদ্রলোকের সাথে কথা বলে যা বুঝলাম তিনি এখন পুরোপুরি দেউলিয়া। বললেন যে ওনার এই বাড়িটাই বিক্রি করে যা পাবেন তা দিয়ে আদিত্য নারায়ণের ছেলেকে ওনার ধারের টাকা শোধ করে দেবেন আর নতুন ব্যবসা খুলবেন সুস্থ হয়ে। আমি একটু ভেবে বললাম, লোকটা যদি ধরো পায়ে প্লাস্টার বেঁধে পা ভাঙার নাটক করে? ঘরের মধ্যে ওষুধপত্র আর পা নিয়ে উঠতে গিয়ে লাঠির ব্যবহার, সবটাই আমি নিজের চোখে দেখে এলাম, তাই সহজেই বলা যায় উনি এই খুন করেননি। তবে বলছো সাসপেক্ট লিস্ট দিয়ে বনবিহারী দত্তকে বাদ দেওয়া চলে? হ্যাঁ, বলতে পারিস। তবে তুই যদি ফেলুদার বাদশাহী আংটি গল্পের বনবিহারী বাবুর কথা চিন্তা করে ওনাকে এতক্ষণে অপরাধী সাজিয়ে বসে আছিস মনে মনে, তাহলে সেটা ভুল। আমি বুঝলাম রুদ্রদা আমার সাথে ঠাট্টা করছে, কারণ ওর মুখে তখনও লেগে আছে একটা হাসি। কাল দুপুরবেলার দিকে একবার বুকে ব্যথা উঠতে পারে বলে মনে হচ্ছে। একটু মুচকি হেসে রুদ্রদা বলল। আমিও বললাম, তবে ডক্টর অধিকারীর বাড়ি? রুদ্রদা কিছু বলল না, খালি হাসল। রাতে আর এই ব্যাপারে তেমন একটা কোনো কথা হয়নি। শুধু রাতে খাওয়া দাওয়ার পর শান্তনুবাবু ফোন করে জানান, প্রভাস নারায়ণ কাল বাপের ঘাট কাজ করতে গঙ্গায় যাচ্ছেন দিনের বেলা, তাই ওনাকে বাড়িতে পাবে সন্ধ্যার পর। বলে শান্তনুবাবু প্রভাস নারায়ণের বাড়ির ঠিকানাটা বলেছিল। আমি তা একটা কাগজে লিখে রাখি। পরদিন সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 9টা বেজে গেল। সাধারণত এত বেলা অবধি শোয়ার অভ্যাস আমার নেই, তবে জানি না আজ কি হলো। বাইরে বেরিয়ে জানতে পারলাম রুদ্রদা ঘণ্টাখানেক আগেই বেরিয়ে গেছে। এবারেও ভীষণ আফসোস হলো, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি তো দুপুরবেলা যাওয়ার কথা ছিল, আর প্রভাস নারায়ণের বাড়ি সন্ধ্যাবেলা। তবে রুদ্রদা এখন কোথায় গেল ইত্যাদি নানা কথা ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে এলো। রুদ্রদা বাড়ি ফিরলে দুপুরের খাওয়াটা একসাথেই সারলাম। মৃদু হেসে বললাম, তুমি একা একাই ডাক্তার দেখিয়ে চলে এলে? এদিকে আমারও তো শরীরটা কেমন যেন একটু করছিল। প্রত্যুত্তরে রুদ্রদাও হালকা হাসলো, তারপর বলল, না 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 না, ডাক্তার দেখানোর সুযোগ তোর আর আমার দুজনের হাতেই এখনো আছে। আমি কিছু অন্য কাজ মিটিয়ে এলাম, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বেরোতে হবে। সাথে সাথেই উৎসুক হয়ে উঠলাম। খাওয়া শেষ করে রুদ্রদা ডক্টর শুভেন্দু অধিকারীকে একটা টেলিফোন করে আমরা আসছি সেটা জানিয়ে দিল। আধা ঘন্টার মধ্যেই ওনার বাড়িতে পৌঁছালাম। বাড়ির সাথে লাগোয়া একটা ছোট্ট কেবিনও রয়েছে, কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ায় তা এখন বন্ধ। তাই উনি নিজের ঘরে একটা সোফায় আমাদের বসালেন, তারপর মুখোমুখি একটা চেয়ার টেনে বসে বললেন, বলুন রুদ্রবাবু, কি সমস্যা আছে? ওই যে বলেছিলাম বুকের ব্যথা,
ওই সমস্যাতে আসা। দেখুন, বুকে ব্যথার বহু কারণ থাকতে পারে। হজমের সমস্যা, পাচনতন্ত্রের সমস্যার জন্যও হয়। যেমন ধরুন গ্যাস্ট্রাইটিস, প্যাঙ্ক্রিয়াটাইটিস। আবার ফুসফুসজনিত সমস্যার কারণেও হতে পারে, বিশেষত বাম ফুসফুস। তাই আপনার এই ব্যথাটা কবে থেকে আছে আর তার ধরনটা কীরকম যদি সেটা একটু বলেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এরই মধ্যে রুদ্রদা সোফা ছেড়ে উঠে গেছে। দেওয়ালে কয়েকটা পেইন্টিং ঝোলানো রয়েছে, যেগুলো সম্ভবত ডক্টর শুভেন্দু অধিকারীরই আঁকা। নিচে তার স্বাক্ষর করা রয়েছে। সে সেগুলোকেই পর্যবেক্ষণ করার নামে ঘরের সব কিছুর ওপরেই অল্প বিস্তর চোখ বোলাচ্ছে। সে ওভাবেই বললে, আপনার হাতের আঁকাগুলো কিন্তু খুব সুন্দর। মানে ধন্যবাদ। তবে আপনার ব্যাপারটা আসলে এই কেসটা তো ভীষণই ট্র্যাজিক। এত চিন্তা, টেনশন মাথায় নিয়ে থেকে যদি বুকে ব্যথা হয়, সেটাও কি অস্বাভাবিক? বলেই সে আর চোখে শুভেন্দুবাবুর দিকে তাকালো। এবার তিনি একটু অপ্রতিভ হয়ে বললেন, মানে? এরই মধ্যে রুদ্রদা আশেপাশের কিছু কিছু জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখতে শুরু করেছে। একরকম তল্লাশি মতো করেই শুভেন্দুবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, ও কি, আপনি ওসব ঘাঁটছেন কেন? আপনার কি আদৌ কোনো সমস্যা রয়েছে? রুদ্রদা যেন সেসবে কর্ণপাত করে না। পাশের ড্রয়ারটা টেনে সেটা একটু হাত রিয়ে একটা লিপস্টিক বার করে বলে, এ কি, আপনার কাছে এটা কি করছে? আপনি তো সম্ভবত ব্যাচেলার। দেখলাম শুভেন্দুবাবু একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে কি যেন ভেবে মুখটা হাসি হাসি করে বললেন, ওটা ওটা আসলে আমি একজনের জন্য কিনেছিলাম, এখনো দেওয়া হয়নি। এটা ঠিক যে আমি ব্যাচেলার, তবে কেউ আছে যে এই সাদা কালো জীবনেও রঙের সমাহার ঘটিয়েছে। দেখে যখন ফেলেছেন তবে আর লুকিয়ে লাভ কি। বাহ, কথা শুনে ভালো লাগলো। রুদ্রদা যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে বলল, আপনার বলা প্রথম কারণটাই ঠিক মনে হচ্ছে, কারণ কদিন ধরে খাওয়ার ভীষণই অনিয়ম হয়েছে। তার উপর একটা বদ ঢেকুরও দিচ্ছে সমানে, সাথে কিছু খেতেও ইচ্ছা করছে না, পেটটা কেমন যেন ভার ভার লাগছে। আমার হালকা হাসি পেয়ে গেলেও নিজেকে সংবরণ করলাম। হয়তো তাহলে তো সব পরিষ্কারই হয়ে গেল। আমি ওষুধ আর খাওয়ার সময়টা লিখে দিচ্ছি, এগুলো 1 সপ্তাহ চালান, আশা করি সুস্থ বোধ করবেন। আর হ্যাঁ, সাথে বেশি করে জল খাবেন। ওষুধও উনিয়ে দিয়ে দিলেন। তারপর ফিস দিতে গেলে উনি তা প্রত্যাখ্যান করলেন, শুধু বললেন, রুদ্রবাবু, আপনি ভীষণ মহৎ একটা কাজ করছেন, আপনার জন্য আমি এটুকু করতেই পারি। এটুকু কথোপকথনের পর আমিও রুদ্রদা বেরিয়ে আসি। বাড়ি ফেরারই কথা ছিল, কারণ প্রভাস নারায়ণের সাথে দেখাটা সন্ধ্যের আগে সম্ভব নয়। কিন্তু রুদ্রদা হঠাৎ বলল, একবার আদিত্যবাবুর বাড়ি থেকে ঘুরে আসি চল, ওখান থেকে সোজা ওনার ছেলের বাড়িতে যাওয়া যাবে। আমার উত্তরের অপেক্ষা না করেই সে যাওয়ার উদ্যোগ নিল। অগত্যা আমিও পিছু নিলাম। আদিত্যবাবুর বাড়ির সামনে একজন পুলিশ কনস্টেবল মোতায়েন ছিল। তার সাথে কিছু কথাবার্তা বিনিময় করে আমরা ভিতরে ঢুকলাম। রুদ্রদা তাকেও সঙ্গে নিয়ে এলো সুবিধে হবে বলে। সে গিয়ে আদিত্যবাবুর ঘরটা আবার খুলে দিল। রুদ্রদা ভালো করে আর একবার গোটা ঘরটার তল্লাশি নিল। তারপর কি একটা বস্তু হাতে পেয়ে খুব উৎসাহের সাথে বলে উঠল, এই তো পেয়েছি। এতক্ষণে সুনয়না দেবীও শশব ব্যস্ত হয়ে এসে হাজির হলেন। তিনি বললেন, কি ব্যাপার রুদ্রবাবু, গতকাল তো আপনি দেখে গেলেন সব। হ্যাঁ, তবে কিছু জিনিস এখনই মনে পড়লো, তাই একবার এলাম। তবে আমি বেশিক্ষণ নেব না। বলেই কি যেন ভেবে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই বাড়িতে আর কারোর ঘুমের সমস্যা আছে? মানে আর কেউ ঘুমের ওষুধ খায়? না, একমাত্র আমার স্বামী খেতেন। আপনি তার মানে কোনোদিনই খাননি বলছেন, তাই তো? না, কিন্তু এসব কথার এখন মানেটা কি? তেমন কিছু না, আমি আপনার ঘরটা একবার দেখতে চাই। রুদ্রবাবু দেখুন, আমি এমনিতেই এতটা সমস্যার মধ্যে রয়েছি। এই ঘটনাটার পর থেকে আমি প্রায় বিপর্যস্ত। গতকাল থেকে ঠিকভাবে বিশ্রামও নিতে পারিনি, এই সবে একটু। আর তার মধ্যে আপনারা। এবার আমাদের সাথে থাকা পুলিশ কনস্টেবলটি তাকে বলল, দেখুন ম্যাডাম, এই কেসের ভার ওনাদের ওপরও আছে। তদন্ত সংক্রান্ত যে সাহায্যই পুলিশ বা ওনাদের লাগবে সেটা তো করতেই হবে। অল্প কিছুক্ষণের জন্য হলেও আপনি একটু ঘরটা দেখতে দিন। সুনয়না দেবী একরকম অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন।
তার ঘরটাও এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখে পড়ল একটা লিপস্টিক। হঠাৎই খেয়াল হলো এই একই ধরনের লিপস্টিক ডক্টর শুভেন্দু অধিকারীর কাছেও ছিল। রুদ্রদা যখন হাতে নিয়ে প্রশ্ন করেছিল আমি লক্ষ্য করেছিলাম। আমি তাকে ডাকলাম, রুদ্রদা। সে আমার দিকে ফিরতেই আমি লিপস্টিকটা হাতে তুলে দেখালাম। সে এগিয়ে এসে সেটা আমার হাত থেকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে সুনয়না দেবীর উদ্দেশ্যে প্রশ্ন করল, মিসেস সুনয়না, এটা খুব একটা বেশি ব্যবহার করা হয়নি দেখে যা মনে হচ্ছে, হয়তো কয়েকদিন আগেরই কেনা। আপনি কি এই লিপস্টিকই ব্যবহার করেন শুধু? হ্যাঁ, তবে আগেরটা কোথায় রেখেছি তা খেয়াল নেই আমার। সেটা পাচ্ছিলাম না বলে কদিন আগে এটা কিনেছিলাম। আপনি একটু বলবেন যে আমার লিপস্টিকের সাথে এই কেসটা ঠিক কী সম্পর্ক আছে? আই মিন, ইটস টু মাচ নাও। হয়ে গেছে কি আপনাদের সব কিছু দেখা? না না, তেমন কিছু না, সরি টু বদার ইউ। এখন আমরা আসি। বাইরে এসে মাথায় অনেকগুলো চিন্তা ঘুরতে লাগলো। লিপস্টিকের ব্যাপারটা কাকতালীয় হতে পারে এমনটা আমার মনে হয় না। সেটাই বলতে যাচ্ছিলাম, দেখলাম রুদ্রদা তার বুক পকেট থেকে একটা প্রেসক্রিপশন ও একটা ওষুধের ছোট ডিপে বের করে নিজের প্যান্টের পকেটে সুরক্ষিত রাখলো। অদ্ভুত ব্যাপার এটা যে এগুলো তো ডক্টর অধিকারীর একটু আগে দেওয়া ওষুধ বা প্রেসক্রিপশন নয়। তাকে ব্যাপারে জিজ্ঞেস করায় প্রত্যুত্তরে সে মৃদু হাসল মাত্র। ততক্ষণে প্রায় অন্ধকার হয়েই এসেছে। আমরা এগোলাম প্রভাস নারায়ণের বাড়ির উদ্দেশ্যে। আগে থেকেই কথা বলা ছিল। সেখানে পৌঁছলে প্রভাস নারায়ণ আমাদের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। তারপর নিজেই বললেন, রুদ্রবাবু, আমি জানি আমার বাবার সাথে আমার সম্পর্ক কখনোই ভালো ছিল না। আর মা মারা যাওয়ার পর থেকে সবটা কেমন যেন অবনতির চরম সীমায় পৌঁছে যায়, বুঝলেন তো? হ্যাঁ, আমার রয়েছে কিছু খারাপ স্বভাব, কিছু খারাপ অভ্যেস, কিন্তু কি করব বলুন তো? জানেন তো, মায়ের অবর্তমানে আমি আমার বাবাকে একটুও কষ্ট পেতে দেখিনি। অন্যদিকে আমি সারাটাক্ষণ মায়ের অভাব বোধ করতাম। তারপর বাবা বেছে বেছে একটা মহিলাও এনে জোটালেন। ওই দিনের পর থেকে না, বাবার প্রতি সম্মানটা পুরোপুরি উঠে যায় আমার। কিন্তু বাবা তো, প্রতিবাদে ঘর ছেড়েছি, আলাদাই থাকি, স্বেচ্ছাচারী জীবন কাটাই। কিন্তু আমি কখনো বাবার ক্ষতি চাইনি। সর্বক্ষণ রাগ ধরত লোকটার উপরে, ভীষণ রাগ ধরত। তবে যখন সেদিন দেখলাম রক্তাক্ত বিছানাটা, নিথর দেহটা আর জ্বলন্ত চিতাটা, তখন মুহূর্তের মধ্যে সব অনুভূতিগুলো চাপা পড়ে গেল। আর মনে হলো এটা ঠিক হয়নি। যেই করে থাকুক তার চরম থেকে চরমতম শাস্তি পাওয়া উচিত। আর আমি মন থেকে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি নিজের এতটা সময় দিচ্ছেন এই কেসটার পিছনে। আপনাকে আমি কথা দিচ্ছি, যদি আপনি আমার বাবার খুনিকে খুঁজে বের করতে পারেন তবে আমি আপনার যথোপযুক্ত পারিশ্রমিক দেব। কিন্তু অপরাধীর শাস্তি হওয়া চাই। নিশ্চয়ই হবে, আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। বরং সেই দিকে আমরা অনেকখানি সুরাহা করতে পেরেছি, সেই খবরটাই দিতে আমার এখানে আসা। সত্যি বলতে আপনার উপরও সন্দেহ ছিল, তবে কিছু কিছু প্রমাণ এখন অন্য কথা বলছে। বাহ, এ তো সুখবর। তাই এই সুখবরটা তো ওই মহিলাকেও জানাতে হবে। যতই হোক উনি আমার বাবার বিধবা বলে কথা। আসলে আমি এখন ওই বাড়ি থেকেই আসছি। রুদ্রদা কিছু বলতেই যাচ্ছিল, প্রভাসবাবু মাঝে বলে উঠলেন, ও, তা মহিলা এখনো আছেন না গেছেন? মানে? সকালে তো শুনছিলাম ওই মহিলা নাকি এতটাই শোকাহত যে ওই বাড়িতে আর থাকতে পারছেন না। হয়তো বাবার বাকি বাড়িগুলোর কোনোটাতে গিয়ে থাকবে, তার জন্য তো তোড়জোড়ও চলছিল। এই কথাটা শোনার পর রুদ্রদার মুখ মুহূর্তে অপ্রতিভ হয়ে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলল, কি বললেন? আপনি ঠিক জানেন? হ্যাঁ, তেমনটাই তো শুনলাম। রুদ্রদা হঠাৎ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। সোফা ছেড়ে উঠে কিছু সেকেন্ডের জন্য ঘরে এদিক ওদিক পায়চারি করে বলল, টেলিফোন কোথায়? আপনার টেলিফোন কোথায়? এখন একটা ফোন করতে হবে। রুদ্রদার এমন হঠাৎ ব্যস্ততায় প্রভাসবাবুও খানিকটা ঘাবড়ে গেলেন।
তিনিও তৎক্ষণাৎ উঠে তড়িঘড়ি করে রুদ্রদাকে টেলিফোনটা দেখিয়ে দিলেন। রুদ্রদা রিসিভারটা তুলে তাড়াতাড়ি কিছু নাম্বার ডায়াল করলো। তারপর অপরপক্ষ ফোনটা ধরতে সে বলল, শান্তনুবাবু, আপনি এক্ষুনি আদিত্যবাবুর বাড়িতে পৌঁছান। দেরি হয়ে গেলে খুনিকে আর পাওয়া যাবে না। কুইক, আমি ওখানে মিট করছি। রুদ্রদা যে কি বলতে চাইল সেটা আমার কাছে এখন অনেকটাই স্পষ্ট। সে একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, আমিও পিছু নিলাম। আর ঘটনার তাৎপর্য অনুভব করতে পেরেই বোধহয় প্রভাসবাবু আমাদের সাথে যোগ দিলেন। বাইরে ওনার গাড়ি ছিল, উনি সেটা স্টার্ট দিয়ে আমাদের বললেন, তাড়াতাড়ি বসুন, আরে হেঁটে গেলে সময় লাগবে অনেক। আমি আর রুদ্রদা তৎক্ষণাৎ গাড়িতে চেপে বসলাম। আমাদের গাড়ি দ্রুত বেগে ধেয়ে চলল আদিত্যবাবুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন কনস্টেবল জানালো যে কি একটা ওষুধ এনে দেওয়ার জন্য সুনয়না দেবী তাকে অনেক করে অনুরোধ করে। বাড়িতে কারোর পক্ষেই এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় সেটা বোঝায়। শেষে মিনিট 5 ব্যাপার ভেবে সে সেটা আনতেও যায়, কিন্তু এসে সুনয়না দেবীর খোঁজ করে জানতে পারে সে বেরিয়ে গেছে। আর এটা প্রায় আধা ঘন্টা আগের কথা। শান্তনুবাবু ঝাঁঝিয়ে উঠলেন, এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি বলো তো? এই জন্য তোমাকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। তুমি জানো এর জন্য আমি তোমায় সাসপেন্ড অবধি করতে পারি। রুদ্রদা মাঝে বাদ সেধে বলল, শান্তনুবাবু, এখন এসব করার সময় নেই, এখনো দেরি হয়নি। আমরা চেষ্টা করলে ওনাকে এখনো ধরতে পারি। আমাদের এক্ষুনি ডক্টর শুভেন্দু অধিকারীর বাড়ি যেতে হবে, চলুন। আমরা প্রভাসবাবুর গাড়িতে উঠলাম আর আমাদের গাড়ির পিছনে শান্তনুবাবু তার 2 জন সহকর্মীকে নিয়ে জিপে আসতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ডক্টর অধিকারীর বাড়ির রাস্তায়। তবে কাছাকাছি যেতেই দেখলাম তার হোয়াইট ক্যাডিল্যাক গাড়িটা দ্রুত বেগে বেরিয়ে গেল। রুদ্রদা প্রভাসবাবুকে উদ্দেশ্য করে বলল, ফলো করুন, ফলো করুন। যেমন কথা তেমনি কাজ। প্রভাসবাবু গাড়ির গতিবেগ আরও খানিকটা বাড়িয়ে পিছু নিলেন ডক্টর অধিকারীর গাড়িকে। শান্তনুবাবুও একই কাজ করলেন। মিনিট খানিকের মধ্যেই আমরা এসে পড়লাম হাইওয়েতে। প্রবল গতিবেগে ছুটে চলেছে ডক্টর অধিকারীর হোয়াইট ক্যাডিলাক। তার থেকে বেশ খানিকটা তফাতে আমাদের তথা প্রভাসবাবুর ইম্পোর্টেড গাড়ি ফোর্ড সিয়েরা, আর তার একটু পিছনেই শান্তনুবাবুর জিপ। শান্তনুবাবু একটা চোঙাকৃতি মাইক্রোফোন নিয়ে চিৎকার করে চললেন, ডক্টর অধিকারী, পালিয়ে কোনো লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন। পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। ডক্টর অধিকারী, আপনি ধরা পড়ে গেছেন। কিন্তু ডাক্তার অধিকারীর গাড়ি আস্তে হওয়ার পরিবর্তে নিজের গতিবেগ আরও খানিকটা বাড়িয়ে দিল। রুদ্রদা বিড়বিড় করে বলল, এভাবে কিছুই হবে না। তারপর গাড়ির আওয়াজকে খানিকটা ছাপিয়ে গলা চড়িয়ে প্রভাসবাবুর উদ্দেশ্যে বলল, আমাদের গাড়িটা সামনেরটার একদম পিছনে আছে, আপনি একটু ডান পাশে নিয়ে চলুন, রাইট সাইডের লেনে। কিন্তু রুদ্রবাবু, গাড়ি কিন্তু বেশ স্পিডেই আছে। এর থেকেও স্পিড বাড়িয়ে ওভারটেক করা ভীষণ মুশকিল। আমি ওভারটেক করতে বলিনি, আপনি শুধু পাশের লেনে নিয়ে চলুন, আমার একটু জায়গা দরকার। অগত্যা প্রভাসবাবু গাড়িটা সোজাসুজি পিছনে না রেখে খানিকটা ডান পাশে সরিয়ে আনলেন। ডক্টর অধিকারীর গাড়িটা যেন একটু একটু করে আরও দূরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমায় ও প্রভাসবাবুকে অবাক করে রুদ্রদা পকেট থেকে তার রিভলভারটা বের করল। ও যে এটাও সাথে নিয়ে এসেছিল তা আমি জানতামই না। গাড়ির বাঁ দিকের কাজটা নামানোই ছিল। রুদ্রদা বাঁ হাতে রিভলভারটা নিয়ে সম্পূর্ণ হাতটা ও মাথার কিছুটা অংশ গাড়ি থেকে বের করলো। তারপর 3 সেকেন্ড লক্ষ্য স্থির করে গুলি চালালো। সাথে সাথেই ডক্টর অধিকারীর গাড়ির পিছনের একটি চাকা বার্স্ট হলো। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরে ধাক্কা মারল পাশের একটি পোস্টে। আমাদের গাড়িও তার কাছাকাছি গিয়েই থামল। আমরা প্রত্যেকেই তড়ি ঘড়ি করে নেমে পৌঁছলাম অ্যাক্সিডেন্টের কাছাকাছি। গাড়ির বনেট থেকে সমানে ধোঁয়া বেরোচ্ছে। গাড়ির দরজা অনায়াসেই খোলা যায়। গাড়িতে বসেছিলেন ডক্টর অধিকারী ও সুনয়না দেবী। ভাগ্যক্রমে দুজনের কারোরই তেমন চোট আসেনি, শুধু ঘটনার আকস্মিকতায় হিতাহিত জ্ঞান হারিয়েছেন। শান্তনুবাবু তার 2 সহকর্মীকে জিপটা দিয়ে পাঠিয়ে দেয় থানায় খবর দেওয়ার জন্য, যাতে তারা এই গাড়িটার যথাসাধ্য ব্যবস্থা করতে পারে এবং তারপরই যেন তারা ডক্টর অধিকারীর বাড়িতে হাজির হয়।
আমরা 6 জন প্রভাসবাবুর গাড়িতে করে আসি ডক্টর অধিকারীর বাড়ি। সেখানে একটু জল খেয়ে ও বাতাস পেয়ে সুনয়না দেবী এবং তিনি দুজনেই সম্বিতে ফেরেন আর বলতে থাকেন, বিশ্বাস করুন, আমরা পালিয়ে যাচ্ছিলাম ঠিক কথা, কিন্তু আমরা কিচ্ছু করিনি আমরা। বিশ্বাস করুন, আমার স্বামী সদ্য মারা গেছেন। এখানে থাকলে এই সম্পর্কটা কেউ মেনে নিত না, তাই বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছিলাম। কিন্তু খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সত্যি বলছি। রুদ্রদা এবার একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলল, ও তাই বুঝি? তা আমি তো খুনের ব্যাপারে কিছুই বলিনি। আর আপনারা খুন করেছেন বলেই যে আপনাদের ধরা হচ্ছে এমনটাও তো বলা হয়নি। তবে এই কথাটা শুনে দুজনেই থম মেরে যান। আরও বলে, কি এবার তো সত্যিটা স্বীকার করে নিন, নাকি আমাকেই বলতে হবে? ও ভাবলোটাই বা কি করে যে ওর মতো একটা মানুষের সাথে আমার মতো একটা মেয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। আমি তো সত্যিই ওর টাকার জন্যই বিয়েটা করেছিলাম, সেটা ও বেঁচে থাকতে পায় বা মরে গেলে। হু দ্য হেল কেয়ারস? আমরা যা করেছি ভালোবেসে করেছি। বাহ, এই তো দারুণ, কি সুন্দর স্বীকারোক্তি। শান্তনুবাবু, পুলিশ আর কতক্ষণে আসছে? আদিত্য নারায়ণ রায়কে খুনের ষড়যন্ত্র ও খুন করার অপরাধে এনাদের গ্রেফতার করতে হবে। তা খানিকক্ষণের মধ্যেই এসে পড়বে, কিন্তু তুমি নিশ্চিত হলে কি করে সেটা তো বলো। রুদ্রদা তার পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, আজ দুপুরে যখন ডক্টর অধিকারীর কাছে আমি একটা অর্ধব্যবহৃত লিপস্টিক পাই, তখন সেটি কার প্রশ্ন করলে উনি বলেন এটা নাকি ওনার প্রেমিকার জন্য কিনেছেন। এখনও দিয়ে উঠতে পারেননি, কিন্তু লিপস্টিক তো অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। সেটা উনি ব্যবহার করেছেন এটা তো আমি মানতে পারি না। তারপর সুনয়না দেবীর ঘরেও আমি ওই একই লিপস্টিক দেখি। উনি বলেন যে উনি এই ধরনের লিপস্টিকই ব্যবহার করেন। আগেরটা কোথায় রেখেছেন ওনার মনে নেই, একরকম হারিয়েই ফেলেছেন বলা চলে। তাই কদিন আগেই আর একটা নতুন কিনেছেন। বাকিটা বুঝতে আমার কোনোই অসুবিধা হয় না। এটা আমারও মনে হয়েছিল, কিন্তু তুমি খুনটার ব্যাপারে নিশ্চিত হলে কি করে? আমি যখন সকালে শান্তনুবাবুর সাথে পোস্টমর্টেমের রিপোর্ট দেখতে যাই, তখন জানতে পারি যে আদিত্যবাবুর মৃত্যু হয় গলার মধ্যে অবস্থিত ক্যারোটিভ আর্টারি নামক রক্তনালীটি কাটা যাওয়ার কারণে। সেক্ষেত্রে অত্যাধিক পরিমাণে ফিনকি দিয়ে রক্ত বেরোয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্যক্তি খুব শীঘ্রই মারা যান। ওই জন্যই আদিত্যবাবুর গলার কাটটা ছিল একটা শার্প কাট। কোনো সাধারণ খুনি হলে সে গলায় একটা বড় সড়ো কাট বসাতো, কিন্তু বেছে বেছে একটা নির্দিষ্ট রক্তনালী কাটা খুব পারদর্শী হাতের পক্ষেই সম্ভব, যেমন কোনো ডাক্তারের হাত। আর খুনি যে পেশাদার ছিল না তা বোঝাই যায় ছাদের পাইপ বেয়ে নামার সময় লেগে থাকা রক্ত মাখা হাতের ছাপগুলো দেখে। একটা পেশাদার খুনি কখনো এত বোকা কাজ করে না। এছাড়াও আদিত্যবাবুর শরীরে বেনজোডায়াপিজিন নামক একটি পদার্থ মাত্রাধিক পরিমাণে ছিল। বলেই একটা প্রেসক্রিপশন ও ওষুধের ডিপে রুদ্রদা টেবিলের ওপর রাখে। আর আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, এটা তো দুপুরবেলা রুদ্রদার পকেটে ঢুকানো সেই প্রেসক্রিপশন আর ডিপেটা। আলপাজোলাম ট্যাবলেট, একটা অন্যতম ওষুধ যা শরীরে বেনজোডায়াজিপিনের মাত্রা বৃদ্ধি করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খুনের রাতে আদিত্যবাবুকে দুধের সাথে মিশিয়ে একাধিক ট্যাবলেট খাওয়ানো হয়েছিল, যাতে খুন হওয়াকালীন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন। সেজন্যই আপনি ওই দিন বেরোনোর তাড়া থাকা সত্ত্বেও দুধটি নিজে হাতে দিয়েছিলেন, তাই তো? সে সুনয়না দেবীর দিকে তাকায়, কিন্তু তিনি মাথা নিচু করেই থাকেন। রুদ্রদা বলে চলে, প্রমাণস্বরূপ বলা যায় এই প্রেসক্রিপশনটা, এখানে তারিখ দেওয়া আছে খুনের 3 দিন আগের। আর ওষুধ ডোজ যা বলছে সে অনুযায়ী ডিপে থেকে 3টে ট্যাবলেট শেষ হওয়ার কথা, কিন্তু এতে 8টা ট্যাবলেট শেষ হয়ে গেছে আজ দুপুরে। এটা আমি আদিত্যবাবুর ঘরটা পুনরায় সার্চ করে পাই। সুনয়না দেবীর কথা অনুযায়ী এই ট্যাবলেট ওই বাড়িতে আর কেউ নেন না, কারণ কারোরই ঘুমের সমস্যা নেই। তবে 3 দিনে 8টা ট্যাবলেট শেষ হয় কি করে? আর আপনি তো ওই দিন কোনো ক্লাবেও যাননি। আজ সকালেই শান্তনুবাবুর সাথে ওয়ারেন্ট নিয়ে আমি মিডনাইট রাইটার্স ক্লাবের গেস্ট লিস্ট চেক করেছি ওই দিনে। তাহলে সারা রাতটুকু আপনি কোথায় ছিলেন? সুনয়না দেবী চুপ করে থাকেন। নিজের স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদের দরজাটা খুলে রেখে বেশ নিশ্চিন্তেই আপনি ওই দিন চলে আসেন শুভেন্দুবাবুর বাড়িতে। রাতের বেলা সকলের অলক্ষ্যে তিনি আপনাদের ঘরে ঢুকে নিদ্রাচ্ছন্ন আদিত্যবাবুকে খুন করে
আবার একই রাস্তায় ফিরে আসেন। অপরাধ বোধ দুজনের মুখেই সমানভাবে ফুটে উঠেছে। তারা যেন নির্বাক হয়ে নিজেদের পরিণতির অপেক্ষা করছে। আসলে আজ দুপুরে আপনাদের দুজনের সাথেই আমার কথোপকথনটা থেকে আপনারা বোধহয় আঁচ করেছিলেন যে বিপদ বাড়তে পারে, তাই আর দেরি না করে আজ রাতেই উধাও হওয়ার পরিকল্পনায় ছিলেন, কিন্তু সবটাই এখন মাঠে মারা গেছে। রুদ্রদা তার শেষ হয়ে যাওয়া সিগারেটটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে বুঝিয়ে মুখে একটা মৃদু হাসি নিয়ে বসে রইল। প্রভাসবাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন, কিন্তু হঠাৎই সকলকে চমকে দিয়ে তিনি এবার ঝাঁপিয়ে পড়েন শুভেন্দুবাবুর উপর। রুদ্রদা ও শান্তনুবাবু অনেক কষ্টে তাদের আলাদা করে। এবার তিনি তার আক্রমণাত্মক ভঙ্গি ছেড়ে আবেগে ভেঙে পড়েন। চোখ দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রুজল। তিনি বলেন, এই মহিলাকে আমার প্রথম দিন থেকেই পছন্দ হয়নি। আমি পড়েছিলাম, দেখুন আমি আপনাকেও বলেছিলাম, যাকে আমার বাবা সব দিল, নিজের পরিবার নিজের সন্তানের বিরুদ্ধে গিয়ে দিল, সে কিনা মানুষটাকে এইভাবে মেরে ফেলল। তিনি বার কয়েক করাঘাত করতে থাকেন নিজের কপালে, আর এভাবেই পরিণতি পায় এই মর্মান্তিক কাহিনী। মিনিট খানিকের মধ্যেই বহু পুলিশ এসে পড়ে। সুনয়না দেবী ও ডক্টর অধিকারী অ্যারেস্ট হন। উইল অনুযায়ী সুনয়না দেবী 1/3 সম্পত্তির মালিক তখন হতেন যদি আদিত্যবাবুর মৃত্যুটা স্বাভাবিক কারণে হতো, কিন্তু নিজেই তার খুনের ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সেই অধিকার থেকেও তিনি বঞ্চিত হন ও দীর্ঘ বহু বছরের কারাদণ্ড হয়। প্রভাসবাবু রুদ্রদাকে কৃতজ্ঞতা স্বরূপ বেশ মোটা টাকা পারিশ্রমিক দিয়েছেন ও বারে বারে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি তিনি নেশা ত্যাগ করে জীবনটা নতুনভাবে শুরু করার কথা ভাবছেন এও জানিয়েছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে স্বজন সংহার। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।